ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 180তম পর্ব, 180th পার্ট অফ নিবেদিতাস ভারত দর্শন। একটি জীবনকে নিয়ে মাত্র 13-14টি বছর যিনি ভারতবর্ষের জন্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন, তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি এবং সময় উপযোগী সময় তার জীবন থেকে ভারতবর্ষ কেড়ে নিয়েছিল বলা যেতে পারে তার নিজের স্বার্থে। সেই নিবেদিতা তার জীবনের সবচেয়ে যেটি বেস্ট সময়, যেটি জীবনের সবচেয়ে গোল্ডেন এজ বলা যেতে পারে বা গোল্ডেন টাইম অফ হার লাইফ, সেই গোল্ডেন টাইম অফ হার লাইফের গোল্ডেন টাইমটাই ভারতবর্ষের জন্য দিয়েছেন এবং নিজে অসময়ে চলে গেলেন মাত্র 44টি বছর পূর্ণ হওয়ার আগেই। নিজের জীবনকে দিয়ে গেলেন একটি জাতির জন্য, যে জাতির মূল স্তম্ভ এবং আইকন আজ বিবেকানন্দ। সত্যি ভাবতে অবাক লাগে। তাই বোধহয় 100টি পর্ব, শুধু না 180টি পর্ব আমি শেষ করেছি। তারপরও মানুষের উৎসাহ, আগ্রহ এর প্রতি যে কী, সেটা আমার দিককার কোনো ফোন রিসিভার বা মেসেজ রিসিভার বা শুভেচ্ছা রিসিভার যেই হবেন তিনি সেটা অনুভব করবেন। ভাবা যায় না দেশে বিদেশ থেকে কত মানুষ শুভেচ্ছা পাঠায়, কত মানুষ তাকে লাইক করলো কি না করলো থোড়াই কেয়ার, কিন্তু একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি শক্তি একটি জাতিকে কিভাবে সমৃদ্ধ করেছিল। একটি মানুষের সংস্পর্শে এসে তার দেশকে ভালোবাসা, তার দেশের সমস্ত ভালো দিকগুলিকে তুলে ধরে বিশ্বের মানুষের কাছে তার অস্তিত্বের প্রমাণ দিয়া এবং যে জাতি সেটা গ্রহণ করছে তার সমৃদ্ধিকরণের একটা যেন অস্ত্রস্বরূপ ভারতবর্ষ। ভারতবর্ষ ছিল, ভারতবর্ষ আছে, ভারতবর্ষ থাকবে। স্বামী বিবেকানন্দ বলছেন, তাহলে কি ভারতবর্ষ মারা যাবে? বলছেন, ভারতবর্ষ মরে গেলে তো পৃথিবী থেকে আধ্যাত্মিকতা নামক শব্দটি মুছে যাবে এবং ভারতবর্ষ বেঁচে আছে বা বেঁচে থাকবে শুধু নিজের জন্য নয়, মানব সভ্যতার ইতিহাসে যদি উন্নত থেকে উন্নত হওয়ার যে সোপান রচিত হয়ে চলেছে বিশ্বের মানুষের দরজায় করাঘাত নাড়তে নাড়তে, বিবেকানন্দ নামক ভারত ঐতিহ্যের, ভারত সংস্কৃতির, ভারতবর্ষের সভ্যতার প্রতিকৃতি বিবেকানন্দ বলে বলে বেরিয়ে চলেছেন। তার অমোঘ বাণী মানব সভ্যতাকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে আমরা আছি তোমাদের সাথে, তোমরা এগিয়ে যাও। কিন্তু মনে রেখো, যত কিছু আবিষ্কার, যত কিছু উদ্ধত্ত, তার পেছনে ভারতীয় আধ্যাত্মিকতা তোমাকে সাবধান বাণী শোনাতে যাবে। তুমি গ্রহণ করবে কি না করবে, দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু মনে রেখো, তোমার জীবন চলার পথে ভারতবর্ষের পন্থা, আধ্যাত্মিকতা, উদারতা, মানুষের সহমর্মিতার যে বার্তা, সেগুলি তোমাকে সমৃদ্ধ করবে, তোমার এগিয়ে যাওয়ার পথটিকে মসৃণ করে দেবে। দ্যাট ইজ কল ইন্ডিয়া, দ্যাট ইজ কল ভারতবর্ষ। নিবেদিতা সেটি অনুভব করেছিলেন বলেই এই মোহ ছাড়তে পারেননি। শুধু গুরুর জন্মভূমি নয়,
এটি চির পবিত্র ভূমি, ত্যাগভূমি এবং সেবাভূমি। ভারতবর্ষ নয়, পৃথিবীকে পবিত্র রাখার জন্য, আদর্শের সন্ধান দেওয়ার জন্য বেঁচেছিল, বেঁচে থাকবে, ভাবি কালকেও সমৃদ্ধ করবে। নিবেদিতার 180তম পর্বে আমরা যেখানে আলোচনা এসেছিলাম, তার আগে কয়েকটি কথা বলে নেওয়া উচিত, কারণ আমরা ইতিহাসের মধ্যে ছিলাম। নিবেদিতা হওয়ার যে সোপান, নিবেদিতাতে পৌঁছাবার যে রাস্তা, নিবেদিতাতে নিজেকে উৎসর্গ করার পেছনে যে ইতিহাস, সেখানে তিল তিল করে উঠতে গিয়ে, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে গিয়ে যেসব রাস্তাগুলি তাকে অতিক্রম করতে হয়েছে, যেসব নর্দমার মতো যে সমস্ত খারাপ ভালো মন্দ হোঁচট খাওয়ার সিঁড়িগুলি অতিক্রম করতে করতে কিভাবে তিনি নিবেদিতাতে পৌঁছালেন, এগুলো যেন তার এক একটা হার্ডল। সেই জায়গায় আমরা ছিলাম এতদিন। 3 দিন আলোচনা করেছি, আজকে 4র্থ দিন আলোচনা, নিবেদিতাতে পৌঁছাতে তার পথ পরিক্রমা। এই পথ পরিক্রমায় যেমনভাবে পবিত্রবাবু আমার সাথে রয়েছেন, তেমনভাবে রয়েছে দেশ বিদেশের গুণমুগ্ধ শ্রোতা, যারা নিবেদিতাকে শ্রদ্ধা করে, কুর্নিশ করে এবং আনন্দ পায়। এরকম একটি জীবন বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে বোধহয় কম এসেছে, যারা নিজের জাতিকে ভুলেছে, নিজের ধর্মকে ভুলেছে, নিজের দেশকে ভুলেছে, অবশেষে গুরুর ধর্ম, গুরুর চলা পথকেই নিজের পথ বলে বেছে নিয়ে দেশটি পর্যন্ত ত্যাগ করে তার গুরুর দেশে এসে পবিত্রতায় নিজে পবিত্রতা হয়ে গর্ব অনুভব করেছেন। তার সেবায় নিয়োজিত হতে গিয়ে, নিজে সেবায়িত হতে গিয়ে কোন অন্ধকারের পথ থেকে এই দেশটাকে তার মনোমুক্তে খচিত আলোক দিশাগুলিকেও আলোক স্তম্ভের মতো একটির পর একটি সে জাতির সামনে উপস্থিত করে সেই জাতিকেও পুনরুত্থানে সহায়তা করেছে এবং নিজের স্বরূপটিকে সর্বোপরি চেনাতে সাহায্য করেছে। এখানেই নিবেদিতার সবচেয়ে বড় অবদান। আমরা চলে আসি যেখানে সেদিন শেষ করেছিলাম, তার ঠিক পরবর্তীকালেই নিবেদিতার ব্যক্তিগত জীবনের প্রত্যেক মানুষের মতো যেমনভাবে স্বপ্ন দেখার দিন আসে, স্বপ্ন বোনার সময় আসে, সে সময়কেই নিবেদিতা কিভাবে অতিক্রম করেছিলেন, সেগুলি আমরা অতিক্রম করছিলাম এর আগের দিনে। ওই সেই যুবকটি, যে যুবকটি তার জীবনে যৌবনের দিশা দেখাতে গিয়ে এসে পৌঁছে গেছিলেন, হঠাৎই নিবেদিতা তার নিজের অতি ব্যস্ততার জীবনকে আরো আলোকময় করে দিচ্ছিল ভাবছিলেন, কিন্তু সেটি তার পদ নয়, সেটি ওই নতুন তার অতিথিটি তাকে আসল ভালোর সন্ধান দেওয়ার জন্য আসলেও তার আসল ভালোর সন্ধানটা কিন্তু ঈশ্বর ঠিক করে রেখে গেছেন বলেই সাময়িক আনন্দটাকে আস্তে আস্তে সেই বিধাতাই সরিয়ে নিলেন। কিভাবে সেটি আগের দিনে শেষ করেছিলাম। মার্গারেটের জীবনে তার নতুন মানুষটি তথা সেই যুবকটি সঠিকভাবে তাকে ভালো ভালো কিছু সন্ধান দেওয়ার সাথে যেন তার ভাবিকালের নিশানা থেকে দূরে সরিয়ে দিচ্ছিল বলেই তার কাছে মনে হচ্ছিল কিনা আমরা জানি না আজ হয়তো, কিন্তু এটাই যেটা ভবিতব্য সেটার থেকে
তাকে সংরক্ষিত করার উদ্দেশ্যেই বোধহয় অসময়ে কেড়ে নিয়েছিলেন ঈশ্বর তথা বিধাতা। যক্ষার মতো মারণ রোগে ওই যুবকটি মার্গারেটের জীবন থেকে তার চোখের সামনে নির্বাপিত হয়ে গেল। সে দৃশ্য আগের দিন আমি আলোচনার মধ্যে এনেছিলাম। গভীর সংবেদনশীল মার্গারেট সে ব্যথা সহ্য করতে পারছিলেন না, মানসিক দিক দিয়ে খুব ভেঙে পড়েছিলেন। তিনি রেক্সাম ত্যাগ করে চলে এলেন চেস্টারে। অনেক ইতিহাস রয়েছে, সবগুলো হয়তো বলা যাবে না, সবগুলো হয়তো আমি তুলে ধরতেও পারছি না। মণিমুক্তর মতো ছড়িয়ে থাকা তার জীবন আলোয় যেগুলি খুঁজে পাচ্ছি নিজের আপ্রাণ চেষ্টা, আপ্রাণ তথ্যগত সম্ভার থেকে খুঁজে খুঁজে বের করে এনে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসী। অনেকের অনুরোধ আমার আগ্রহটাকে বাড়িয়ে দিয়েছে এবং আমি দেখছি আমি নিজেও অনেক সমৃদ্ধ হচ্ছি। এই যে নিবেদিতা আমরা ভারতবর্ষের তার জীবনটাকে দেখি, নিবেদিতার নামকরণ, নিবেদিতা কোথায় এসে তার কি কাজ করে গেলেন, তার পেছনের ইতিহাসটা যদি আমরা একটু পাতা উল্টে না দেখি, নিবেদিতা হওয়ার পেছনের ইতিহাসটা আমরা খুঁজে পাবো না, নিবেদিতা হওয়ার রহস্যটা আমরা উদ্ঘাটন করতে পারবো না। তাই আমি অনেকের অনুরোধে ওই জায়গায় পৌঁছে গেছিলাম। তাই যা যা পেয়েছি, সেই মণিমুক্তগুলো যা যা খুঁজে পেয়েছি আপনাদের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ সেখানেই আমার নিবেদিতার ভারত দর্শনের সার্থকতা আমার মনে হয়েছে। যেটা বলছিলাম, নিবেদিতা তার অল্প বয়সের ঝিলিকের মতো আলোক দিশা দেহা জীবন সঙ্গীটি এসে উপস্থিত হয়েও অসময়ে তার সঠিক সময়কে লক্ষ্য রেখে যক্ষা রোগে যুবকটি যখন হারিয়ে গেল, যে কোনো আগের দিনে প্রেমই হয়, ভালোবাসায় হয়। নিবেদিতার মনের ভেতরে অন্য আর 5টা ভালোবাসার পাত্রপাত্রীদের যা ঘটে থাকে, নিবেদিতার জীবনেও তাই ঘটল। মানসিক দিক দিয়ে ভেঙে পড়লেন, সইতে পারছিলেন না সে ব্যথা। কাকে জানাবেন সেই হৃদয়ের ব্যথার জায়গা বা ক্ষতগুলিতে কোনো মলম লাগিয়ে দেওয়ার জন্য? তিনি রেক্সিমাম ত্যাগ করে চলে গেলেন মানসিক অবসাদ দূর করার জন্য চেস্টারে। সেখানে গিয়ে তিনি নতুন ধারা অবলম্বন করে শিশু শিক্ষার কাজে আত্মনিয়োগ করলেন। সে যুগের নবশিক্ষণ পদ্ধতির জনক ওই পেস্তালস্তি ও ফ্রবেলের ধারাকে আয়ত্ত করে তিনি তৈরি করলেন নিজস্ব ধারার শিক্ষণ পদ্ধতি। আমরা জানি যুগ যুগ ধরে বিখ্যাত শিক্ষা জগতের যিনি জনক পেস্তালস্তি ও ফ্রবেল, তাদের যে ধারাটি ছিল, পাশ্চাত্যের মানুষ যেটাকে নিয়ে গর্ব অনুভব করত যে শিক্ষা এমন একটি বস্তু। বার্নার্ড রাসেল একটি কথা বলতেন, শিক্ষার 2টি দিক রয়েছে, একটা হচ্ছে প্রাগমাটিক আইডিয়াল আর একটি হচ্ছে অ্যারিস্টোক্রেট আইডিয়াল, অর্থাৎ মানুষ একটির দ্বারা রুটি রোজগার তৈরি করার পথটা সঠিক করতে পারে বা খুঁজে পেতে পারে, আর একটা হচ্ছে প্রকৃত ভদ্রলোক বানানো যেতে পারে শিক্ষার দ্বারা। নিবেদিতা সেই ধারাটির মধ্য থেকে, অর্থাৎ পেস্তালস্তি ও ফ্রবেলের ধারার মধ্যে তিনি শিক্ষার দ্বারা শিক্ষার আলোটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। ছোট্ট শিশুদের উদার বা সবুজ মনের মধ্যে কোনোভাবে জটিলতা তৈরি না করে তাদের স্বাভাবিকত্বে পৌঁছাতে গেলে যে শিক্ষা পদ্ধতি প্রয়োজন, তার মোটিভ, তার নেচার যেদিকে, সেদিকে তাকে এগিয়ে দেয়া। সে খেলতে চায় খেলুক, সঠিকভাবে খেলার রাস্তাটি দেখিয়ে দেয়া। পড়তে চায় পড়ুক, তাকে সেই শিক্ষাটি তার সামনে পৌঁছে দেয়া। সে কারিগর হতে চায়, কারিগরের শিক্ষা
প্রাপ্তই ঘটুক তার মধ্যে, সেটিরই সঠিক লক্ষ্যে এগোবার জন্য সঠিক পথটি তাকে চিনিয়ে দেয়া, এটাই যখন শিক্ষার আসল রহস্য। ওই পেস্তালৎসি বা ফ্রবেলের মতো মনীষীরা বা শিক্ষা জগতের জনকরা যেটির উপরে গুরুত্ব দিয়েছেন, সে পথটি অনেকে ভুলে গেলেও জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা পদ্ধতিতে সে ডাক্তার হতে না চাইলেও তাকে ডাক্তার করতে হবে, সে ইঞ্জিনিয়ার হতে না চাইলেও তাকে জোর করে বাধ্য করে করতে হবে বাড়ির প্রয়োজনে, অভিভাবকের প্রয়োজনে। সে পথ থেকে নিবেদিতা দূরে সরে গেলেন এবং শিক্ষাক্ষেত্রে ছোট্ট ছোট্ট শিশুর মনের ভেতরে এমন আলো জ্বেলে দেওয়ার চেষ্টা করলেন, সে আলো তার সঠিক পথটিকেই খুঁজে নেবে বা সেটিকেই প্রাধান্য দেবে। আজকে যখন ভোরের আলো ফোটার আগে আমি এই রেকর্ডিংটি করছি, যখন শারীরিক এই ঠান্ডার মধ্যে নিজের শরীরটি খুবই অসুস্থ, গলার স্বর সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না, টানা বেশ কিছু দিন ধরে ঠাকুরমা স্বামীজির সম্পর্কীয় আলোচনা, বিশেষ করে স্বামীজির 12ই জানুয়ারি তার যুব দিবসে বিভিন্ন প্রান্তে আহ্বানে ছুটে যাওয়ার ফলে গাড়ি ঘোড়ায় রাস্তাঘাটের মধ্যে এই ঠান্ডায় বয়স এবং শরীর অনেকটাই কষ্টদায়ক জায়গায় পৌঁছে যাচ্ছিল। ঠান্ডা লেগে গিয়ে সর্দি এবং কাশির মধ্যে গলা তার ভারটা ঠিকমতো বহন করতে পারছিল না। মানুষের কাছে ছুটে গেছি মানুষের প্রয়োজনে, অবশ্যই নিজের আনন্দের তাগিদে। তাই মাঝে মধ্যে কাশি আসছে, আমি দমিনি, তাতেও নিবেদিতার ভারত দর্শনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতকে এগিয়ে যাওয়ার জন্যই স্বাধীন ভারতের নীতিহীন রাজনীতি, সম্বৃহীন সম্পত্তির পাহাড়ের চূড়ার মধ্যে ধ্বংসের ইঙ্গিত খুঁজে দিচ্ছে যখন সমাজকে, তখন নিবেদিতার ভারত দর্শন আমাদের প্রত্যেকের কাছে ভারত দর্শন রূপে মানব জাতিটাকে তথা ভারতবাসীকে তার নিজের স্বরূপটা চিনিয়ে দিক। তাদের চিন্তা, তাদের ভাবনা শুধু ঘুষ নয়, শুধু দুর্নীতি নয়, শুধু আত্মকেন্দ্রিকতা নয়, শুধু অর্থের সম্ভারে নিজের আত্মীয় পরিজনকে পরিতুষ্ট করা নয়, জনগণের, মানুষের অর্থকে নিজের অর্থ বলে চালিয়ে নিয়ে যার অর্থ, যার জন্য অর্থ, তাদিকে যদি কোনোভাবে সরিয়ে রেখা যায়, কোনোভাবে তাদিকে দূরে রেখে তাদের প্রতি অশ্রদ্ধা, তাদের প্রতি কর্তব্য বিমুখ থাকা যায়, তাহলে তারাই তাদেরকে টেনে নামিয়ে নিয়ে আসবে রাস্তার মধ্যে তার স্বরূপটা চিনিয়ে দেওয়ার জন্য। এদেশ সহ্য করে, এদেশের মানুষ কষ্ট সহিষ্ণু ত্যাগের ইতিহাস দেখেছে, সেবার ইতিহাস দেখেছে, জাতীয় আদর্শ হিসাবে সেগুলিকে সুপ্রতিষ্ঠিত করেছে। তখন যখন এই অসাধুদের আগমন সমাজকে কষ্ট দেয়, তখন তো নিবেদিতার কথা মনে পড়বেই। দেশ জাতি ত্যাগ করে কি ত্যাগের ইতিহাস রচনা করে গেলেন। ভারতবর্ষের প্রতিমূর্ততায় নিজের প্রতিমূর্ততা এটি আমাদের সামনে হাজির হলো। এই নিবেদিতা কিভাবে তার স্বতন্ত্র চেষ্টায় আলোড়ন তৈরি করে দিলেন শিশুর মনে, যে শিক্ষণ পদ্ধতিটা তিনি তুলে ধরার চেষ্টা করলেন, তাদের অন্তর বাহিরকে পরিশুদ্ধ করে সঠিক শিক্ষার আলোটি জ্বেলে দেওয়ার চেষ্টা করলেন। ভিত্তিটি তৈরি হবে, একটি সমাজ দাঁড়িয়ে থাকবে সেই ভিতের উপরে। সমাজের আসল ইট, সিমেন্ট, বালি তো এই মানুষগুলি। নিবেদিতা সেই স্বতন্ত্র প্রচেষ্টায় আলোড়ন তৈরি করে দিয়ে
শিক্ষার একটা নতুন দিককে উন্মোচন করলেন। চিরাচরিত পথা জোর করে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো নয়, তার মনের খোলামেলা ইচ্ছার মধ্যে তাকে বিচরণ করতে সুযোগ করে দেয়া, এটি হচ্ছে শিক্ষার আসল লক্ষ্য, আসল পদ্ধতি হওয়া উচিত। স্বামীজি তাকে সেটাই তার অল্প দিনের পরিচিতের মধ্যে সমান আদর্শের কথাগুলি বলেছিলেন। তার মনের সাথে মিল এখানেই খুঁজে পাওয়া যায়। তাই নিবেদিতার কাছে স্বামীজি এতখানি শ্রদ্ধার জায়গা, এতখানি প্রিয়তা অর্জন করেছিল, যার প্রিয়তায় তার দেশ, জাতি, ধর্ম ত্যাগ করতে দ্বিধা কুণ্ঠিত বোধ তিনি করেননি। নিবেদিতা পরিচিত করে তুলল তাকে লন্ডনের গুণী মহলের মধ্যে। ক্রমে তিনি গুড সানডে ক্লাবের সদস্য হলেন, সিসেম ক্লাবের সদস্য এবং সম্পাদিকা হয়েছিলেন, এবং সেখানে বক্তৃতা দিতেও নিজের রচনাগুলি পাঠ করে শোনাতেন অন্যদের। বিরাট গুণী ও অনন্ত সম্ভাবনাময়ী রমণী ছিলেন মার্গারেট। এই সময় তিনি তার মায়ের কাছ থেকে নোবেলদের, নীলাসদের, হ্যামিল্টনদের আর মুরবাদদের বীরত্বের কাহিনী শুনে সেগুলিকে জীবন্ত বর্ণনায় লিপিবদ্ধ করতেন। তিনি লিখতেন এলিজাবেথ নীলাস এর ছদ্মনামে। তার যে ঠাকুমা, তার নাম ছিল নীলাস। সেই নীলাসের ছদ্মনামেই তিনি ব্যবহার করেছেন বিভিন্ন রচনার মধ্যে। আরও একটি ছদ্মনাম পরবর্তীকালে তিনি ব্যবহার করতেন, এটা অনেকে জিজ্ঞাসা করেছেন আমায়, আপনাদের বলে রাখি। ভক্স ইগনোটা বলে আরেকটি ছদ্মনাম তিনি ব্যবহার করতেন নীলাস ছাড়াও। এইভাবে তিনি বক্তৃতার লেখনের মধ্য দিয়ে তিনি এক মহিষী নারীতে পরিণত হওয়ার সোপানটি যেন রচনা করছেন। ওই তার 17-18 বছরের যে শিক্ষিকা বা ছোট্ট এক ওয়ার্ডেন বা অভিভাবিকার মতো এই সমাজের নিপীড়িত, নিম্ন এবং নতুন প্রজন্মের নতুন ছোট্ট ছোট্ট শিশুগুলির জীবনকে আলোকিত করছেন তিনি। এই মহিষী নারী পরবর্তীকালে শুধু এদেশের মনীষী হিসাবে পরিচিত নন, কিন্তু পাশ্চাত্যের মানুষও তাকে সেই পরিচিতির সাথে, সেই শ্রদ্ধার জায়গায় বসিয়ে দিয়েছেন। আজকে অন্তত আমরা সেটা অনুভব করছি। লন্ডন প্রবাসী বহুদিন পরে ভারতবর্ষের দ্বারাই বোধহয় তাকে নতুন করে আবিষ্কার করে ব্লু প্লেগ লাগিয়ে দিয়েছে তার বাড়ির সামনে হেরিটেজ বিল্ডিং করে। সেখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে উইলিয়াম মন্টনের সেই জায়গাটাতে যেখানে নিবেদিতা থাকতেন, সেই বাড়ির উপরে লেখা রয়েছে হেয়ার লিভড সিস্টার নিবেদিতা, ব্যাকেটে মার্গারেট নোবেল, এলিজাবেথ মার্গারেট নোবেল, who was the eminent educationist and the campaigner of Indian freedom fighter. নিবেদিতার সম্পর্কে উপযুক্ত কথাগুলি সেখানে রচিত হয়ে রয়েছে, যদিও অনেক পরে তারা আবিষ্কার করে সঠিক মূল্যায়ন ঘটিয়েছেন। নিবেদিতা যে দেশে জন্মগ্রহণ নয়, যে দেশে বড় হয়েছেন, বিশেষ করে লেখাপড়া শিখেছেন, তাদের সংস্কৃতির সাথে নিজেকে উন্নত থেকে উন্নততর সমাজের এক জীবে পরিণত করার চেষ্টা করেছিলেন। সেই লন্ডনের বাসিন্দারা তাকে পরে পরে চিনল, এবং চিনল নয়, যে লন্ডনের বিরুদ্ধে, যে দেশে তার সেবা, সেখানকার মানুষেরা জিহাদ ঘোষণা করে তাদেরকে বিতাড়িত করে তারা স্বাধীনতা অর্জন করেছিল ওই নিবেদিতার দ্বারা। সেই নিবেদিতা যখন পরিচিত হয়ে গেলেন ব্রিটিশ মহলেও, তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একজন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগী। সেই নিবেদিতার
জন্ম শহর নয়, লেখাপড়া করার শহর নয়, যেখানে সংস্কৃতি, শিল্প, শিক্ষার তার জন্ম, সেই লন্ডনে তার বাড়িতে লেখা হচ্ছে যেখানকার মানুষের, যেখানকার প্রশাসক হিসেবে ভারতবর্ষে বিখ্যাত সেই লন্ডনবাসী, ইংল্যান্ডবাসী, তাদের স্বাধীনতার জন্য ওই ইংল্যান্ড তথা লন্ডনবাসীকে তাড়াবার জন্য যে ভূমিকা গ্রহণ করেছিলেন তার ফলকটি তৈরি করা হচ্ছে। ভাবতে আজ অবাক লাগছে। সেই ফলকে ফলাও করে লেখা হচ্ছেন ইনি ক্যাম্পেনার ফর ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। ভাবা যায় না আজকের সমাজ কোথায় এগিয়ে গেছে, কোথায় উন্নত হয়েছে। নিবেদিতাকে না দেখলে সেটি বোঝা যায় না। নিবেদিতার ভারত দর্শন আবেগ ভরে যখন আমি 180তম পর্বটি রেকর্ডিং করছি, তখন আমার নিজেকেও অনেকটা বেশি আপ্লুত মনে হচ্ছে, নিশ্চয়ই আপনাদের কাছেও। নিবেদিতা ওই বাচ্চাদের স্কুলে সমস্ত শিক্ষার পদ্ধতির ধারাকে যেন উল্টে পাল্টে নতুন এক সমীকরণ তৈরি করে দিতেই তার বোধহয় জন্মানো, তার বোধহয় শিক্ষা জগতে আসা। পরবর্তীকালে স্বামীজির সাথে পরিচিত হওয়ার পরে তিনি অনুভব করেছিলেন আমি সঠিক পথে এগোচ্ছি, এটি আসল পথ। এবং ওই যে মার্কাটের কথা বলছিলাম, গুণী এবং অনন্ত সম্ভাবনাপনী রমণী তিনি ছিলেন। পার্টিকুলার ওই সময়ে তিনি তার মায়ের কাছ থেকে যেসব বীরত্বের কাহিনীগুলো শুনেছিলেন, ছদ্মনামে যেসব রচনাগুলি লিখতেন, লন্ডন থেকে মিসেস ডি লিউ তার স্কুলে ডেকে পাঠালেন নিবেদিতাকে এক সময়। বিখ্যাত মহিলা। 1890 সাল থেকে তিনি সেই ডাকে সাড়া দিয়ে উইলিয়ামটনের স্কুলে কাজ করতে আরম্ভ করেন নিবেদিতা। তার নতুন পদ্ধতি, নতুন চিন্তা, নতুন ভাবনার কদর বা সমাদর মানুষ অনুভব করলেন। তাকে ডেকে তার স্বীকৃতির শুভেচ্ছায় স্বীকৃতি জানালো। প্রায় 50টা শিশুকে নিয়ে আরম্ভ হয়েছিল তার, যার শিক্ষামূলক পরীক্ষা বা শিক্ষাদান। তাদের তিনি স্নেহ করে বলতেন, এবং শুধু স্নেহ করতেন না, লক্ষ্য করতেন এবং শিখতে উৎসাহিত করতেন তাদের মনের মতন করে। তাদের তিনি বোঝাতেন বা বলতেন, তোমরা যা চাও, তোমাদের যা ইচ্ছে, তোমাদের যা মনের বাসনা, তোমাদের যা মনকে সায় দেয়, সেগুলি করার জন্য কুপথটাকে কেবল ত্যাগ করে সুপথে তোমাদের ইচ্ছেটাকেই তোমরা সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটার উদ্দেশ্যে যা প্রয়োজন পাশে আমি থাকব, তোমাদের সহযোগিতা করব, তোমরা সেদিকে এগোবে। অবশ্যই লক্ষ্যভ্রষ্ট না হয়ে সঠিক পথটিকে চিনে নিতে হবে। বাকি কাজটা তোমরা নিজেরাই করতে পারবে। ওই 50টি শিশুকে উৎসাহ দিতে মার্গারেট তার স্কুলের বীর পূজা শিখিয়েছিলেন, কিন্তু বীরত্ব ও মহত্বের মর্যাদা বুঝে তার সামনে নতি স্বীকার করতে শেখাতেন তার স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের। অল্প বয়স থেকেই এই বীর পূজার মনোভাবই তাকে স্বামীজি হেন বীর পুরুষদের প্রতি আকর্ষিত করেছিল, বরণ করেছিল তাকে গুরু রূপে। এইভাবে শিক্ষকতার কাজ এগিয়ে যখন চলছিল, তার সঙ্গে এগিয়ে চলল তার শিক্ষকতা বিষয়ক আরও গভীর পড়াশোনা। এরপর থেকেই তিনি উইলিয়ামটনের অন্য প্রান্তে তার নিজস্ব বিদ্যালয় খুললেন। তার নাম দ্য রাস্কিং স্কুল। এটি খোলার তৎপরতা এই কারণে ছিল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি তিনি অতিক্রম করতে করতে এসেছেন, সব জায়গায় মানসিক মিল সবার সাথে খুঁজে পাচ্ছিলেন না। নিজে যে চাইছিলেন পুরোপুরি সার্থক রূপায়ণ ঘটছিল না। কিছু কিছু ক্ষেত্রে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। এখন সে বাধার
আর কোনো জায়গা রইল না। নিবেদিতার নিজের স্কুল, নিজস্ব চিন্তায়, নিজস্ব ভাবনায়, নিজস্ব পথে এগিয়ে যাবে। তার নাম দ্য রাস্কিং স্কুল। তার নিজের স্কুলে যেসব গুণীজন যোগদান করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আর্টের শিক্ষক অ্যাবেনিজার কুক। এর কাছ থেকে বহু কিছু শিখেছিলেন মার্গারেট, যা তাকে পরবর্তীকালে ভারতের শিল্পকে বুঝতে অনেকাংশে সাহায্য করেছিল। ওই অ্যাবেনিজার কুক পাশ্চাত্যের একজন বিখ্যাত শিল্পী ছিলেন, শিল্প জগতের এক প্রতিভা। সেই প্রতিভার সন্ধান পেয়েছিলেন বলেই পরবর্তীকালে যে ভারতবর্ষ শিল্প আন্দোলন, যেটি নিয়ে কিছুদিন আগে পর্যন্ত আমি আলোচনা করছিলাম, অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল, অসিত হালদার, নন্দলাল বসু, সুব্রমণিয়াম সাহেব এবং যারা যারা ভারতবর্ষের শিল্প আন্দোলনে নিবেদিতার সঙ্গ পেয়েছিলেন, আমি আজকে না আপনাদের বোঝাতে পারলেও তাদের জীবনীগুলো পড়লেই বুঝতে পারবেন নিবেদিতার কাছে কতখানি শিল্প বিষয়ে তারা সহযোগিতা পেয়ে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে উদ্যোগী হয়েছিলেন। তার পেছনে নিবেদিতার পেছনে অবদান কার? তার নাম অ্যাবেনিজার কুক, বিখ্যাত শিল্প জগতের এক প্রতিভা, যা তাকে পরবর্তীকালে ভারতের শিল্পকে বুঝতে অধিকাংশই সাহায্য করেছিল। এইভাবে ক্রমে তার নিজস্ব স্কুলকে নিয়ে এগিয়ে যেতে মার্গারেট কি ভাবলেন? পরিচিত হয়ে উঠতে থাকলেন লন্ডনের বিদগ্ধ সমাজের মাঝেও। তিনি লন্ডনে আসার পরই ফ্রি আয়ারল্যান্ড দলের সঙ্গেও কিন্তু তার যোগ হয়, যারা হোম রুলের জন্য চেষ্টা করেছিলেন। আরম্ভ হয় তার বক্তৃতার শৃঙ্খলা। ক্রমে তার জ্ঞান, সুনিশ্চিত ধ্যান ধারণা ও স্পষ্ট সুনিশ্চিত বক্তব্য তাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলল। তিনি বিখ্যাত হয়ে উঠলেন লন্ডনের সুধী মহলে। একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে, নিবেদিতার ভারত দর্শন যত ভেতরে প্রবেশ করছি, যত মণিমুক্ত খুঁজে বেড়াবার চেষ্টা করছি, নিবেদিতাময় জগতের বিশেষ দিকগুলিকে আলোচনার জন্য আপনাদের সামনে এসে হাজির হচ্ছি, তখনই মনে হচ্ছে নিবেদিতা যদি ভারতবর্ষে না আসতেন, তিনি কি বিখ্যাত হতেন না? তিনি কি মানুষের গ্রহণযোগ্যতা পেতেন না? ভুল ভুল ভুল। নিবেদিতা লন্ডনে থাকলেও তার লেখা, তার লেখনী কথা বলতো এবং আজও তার কথার সমাদর লন্ডনবাসী করে। তাই লন্ডনের জন্য যদি তিনি ভারতবর্ষের জন্য যা কাজ করেছেন, লন্ডনের জন্য তথা ইংল্যান্ডের জন্য যদি করার সুযোগ তিনি পেতেন, ভারতবর্ষের থেকে অনেক বড় আকারের মনীষী রূপেই সেখানেও প্রতিষ্ঠিতি লাভ করতে পারতেন নিবেদিতা। এটি অন্তত আমার নিবেদিতার ভারত দর্শন আলোচনা করতে করতে অনুভব হয়েছে এবং অনেক নিবেদিতা প্রেমিক, অনেক নিবেদিতার রিসার্চার তারা আমার সাথে সহমত হয়েছেন এবং শঙ্করীবাবু পরিষ্কার ভাষায় লিখেছেন তার নিবেদিতা লোকমাতা বইয়ের মধ্যে, নিবেদিতা অনেক অনেক বেশি সম্মান, শ্রদ্ধা এবং মনীষীর জায়গাটা দখল করে রাখতে পারতেন যদি তিনি ইংল্যান্ডে কাজ করতেন। তাকে আজ পুজো করত লন্ডনের মানুষও তথা ইংল্যান্ডের মানুষেরও। জয় নিবেদিতা, জয় বিবেকানন্দ, জয় ভারতবর্ষ, জয় নিবেদিতার ভারত দর্শন। আজ এই পর্যন্তই নিবেদিতার ভারত দর্শনে নিবেদিতার পেছনের ইতিহাস তথা ইতিহাসে আরও 1-2 দিন থাকার ইচ্ছে রইল। সকলের ইচ্ছেতে আমার ইচ্ছেই পূরণ হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নিবেদিতার ভারত দর্শনের 81তম পর্ব। সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই। ক্ষমা করবেন আমার শারীরিক তথা এই শীতের শরীরের প্রতি অবহেলা বা অত্যাচারের জন্য আপনাদের কিছুটা অস্বস্তিতে ফেললাম। হয়তো আলোচনাটির মাঝে মধ্যেই সেটি প্রকাশ ঘটেছে। আমার ঠান্ডা লেগে সর্দি বা কাশির মধ্যে কিছুটা সময় আপনাদেরকে কষ্ট দিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন,
নিবেদিতার ভারত দর্শনকে যারা সত্যিই ভালোবাসেন তারা আসলে ক্রমশ গ্র্যাজুয়ালি they will and they are taken the place of Indian culture and heredity. I think it must be happen in their life. They will be must Indian, pure Indian and Indian lover. ভারত প্রেমী তারা হবেনই। ভারতবর্ষ তাদের কাছে শ্রদ্ধার জায়গাতে তাদের মধ্যে জাতীয়তা বোধ সঞ্চারিত হতেই হবে, নইলে নিবেদিতা ব্যর্থ, নিবেদিতার ভারত দর্শন ব্যর্থ। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।